আজকে আমি যে বইটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা সাময়িক পথে আলোকে ১ম মহাযুদ্ধ এবং এটা অ্যাকচুয়ালি বাঙালিদের যে মহাযুদ্ধের ভূমিকা সেই ভূমিকাগুলোকে তুলে ধরে। অ্যাকচুয়ালি বাঙালিরা যে মহাযুদ্ধে কতটা ভূমিকা গ্রহণ করছিল সেটা আমরা অনেকেই জানি না। বাঙালি আত্মবিস্মৃত জাতি এটা অনেকেই বলে এবং এর মনে হয় কারণ হচ্ছে বাঙালির যে ইতিহাস সেটাকে ভালোভাবে সংরক্ষণ করা হয়নি। যেটা অন্যান্য ইতিহাস সংরক্ষণ করা যতটা হয়েছে। বিশেষত আমরা ইউরোপিয়ান ইতিহাস যতটা জানি, ততটা কি জানি যে বাঙালি জাতির ইতিহাস কতটা কি এবং এর জন্য কিছুটা হলেও আমরা দায়ী। কারণ আমরা কখনোই কোনোদিন আমাদের যে ইতিহাস সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করার চেষ্টা করিনি। তাই জন্যে এই গ্রন্থের লেখক বারিক বরণ ঘোষ তিনি চেষ্টা করেছেন যে বাঙালি ২য় বিশ্বযুদ্ধে কি ভূমিকা নিয়েছিল সেটা যাতে তাদের যে ভাষা, তাদের যে কথা, তাদের যে চিঠিপত্র সেখান থেকেই খুঁজে বের করতে। এই বইটাতে মূলত বাঙালিদের সেই সময়কার যে চিঠিপত্রগুলো এবং সেই সময়কার যে সংবাদপত্রগুলো, সেই সংবাদপত্রগুলোতে যে সমস্ত খবরগুলো বেরিয়েছিল সে সমস্ত খবরের যে কাটিং, সেই কাটিংটা এটা একটা সংরক্ষণ বলতে পারি। সংকলন সেটা অ্যাকচুয়ালি কথা। যেমন এখানে অনেক কিছু আছে সূচিপত্র দেখলেই আমি আলাদা, আলাদা করে বলব না। কিন্তু ইম্পোর্টেন্ট জিনিসগুলো দেখাবো। জার্মান মার্কের দুরবস্থা। মানে এই প্রবন্ধটা পড়ে আমি জানলাম যে বিশ্বযুদ্ধ হোক বা যেকোনো যুদ্ধই হোক, তাতে ইনফ্লেশন জিনিসটা কতটা মানুষের সেভিংসকে খেয়ে নেয়। এই যে আজকাল কেউ আছে না যারা কোনো কারণ না হলেই বলে যুদ্ধ হোক, যুদ্ধ হোক। তাদের এটাকেও বুঝতে হবে যে প্রত্যেকটা যুদ্ধ সবসময় শুভ হয় না বা সবসময় নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য যুদ্ধ করাও কিন্তু সঠিক পন্থা নয়। হ্যাঁ, কখনো যুদ্ধের আবশ্যিকতা আছে যেখানে শত্রু এমনই আ হঠকারিতার সিদ্ধান্ত করছে, বারবার আক্রমণ করছে, সেক্ষেত্রে হয়তো যুদ্ধ জাস্টিফাই হতে পারে। কিন্তু সবকিছুতে যেমন বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্ক খারাপ চলছে, তা অনেকেই বলে যে বাংলাদেশকে যুদ্ধ করে হারিয়ে দেওয়া হোক, দখল করে নেওয়া হোক। আমি বলব এটা কিন্তু সাফিস্টিকেটেড নয়, সমাধান নয়। পরবর্তীকালে হয়তো কোনো কারণে বাংলাদেশ যদি আক্রমণ করে সেক্ষেত্রে হয়তো যুদ্ধ ছাড়া উপায় নেই। কি করা যাবে? বাট এখনই যুদ্ধ করা হোক তাহলে কিন্তু আমাদের দেশে ইনফ্লেশন বাড়বে এবং আরো নানা জিনিসে অনেক কিছু প্রভাব পড়বে এবং এই যে পরিমাণ সেনাবাহিনীর লস হবে এমন তো নয় যে বাংলাদেশের কিছুই নেই। যে তারা আমাদের সেনাবাহিনী একদিন ঢুকে যাবে এবং কোনো হতাহত কেউ হবে না। অনেক মায়ের কোল খালি হবে না। এরকম তো হবে না, তা তো নয়। কিছু না কিছু আমাদের লস তো হবেই। তো এই যে এই গ্রন্থটাতে সেই কথাগুলোর ব্যাপারে আগে যেন সতর্ক করে দেওয়া হয়েছে যে যুদ্ধ কতটা ভয়ানক হতে পারে। যেমন ইটালির বিপ্লব, আয়ারল্যান্ডের শান্তির সম্ভাবনা। এখানে অনেক এমন কিছু জিনিস জানতে পারলাম আমি এই বইটা পড়ে যে এগুলো আমি কিন্তু মানে ২য় বিশ্বযুদ্ধে আমাদের বইতে পড়ানো হয় না। যেমন ইরাক সন্ধি, গ্রিস বিপ্লব, কোরিয়া জাপান শাসন, যুদ্ধ ক্ষতিপূরণ সমস্যা, অ্যাঙ্গোরা গ্রিসের যে সমস্যা, আইরিশ সমস্যা, নানান ইউরোপে হত্যালীলা, আয়ারল্যান্ডে অন্তত আপনারা নিজেরা যদি পারেন একবার পজ করে নিন। পজ করে দেখে নিন যে কোন জিনিসগুলো আছে। আলাদা করে বললে হয়তো একটু সময় লাগবে। এর যে রচনাগুলো সেগুলো অত্যন্ত বেশ সুন্দর। যদিও ভাষা তখনকার দিনের হওয়াতে একটু সমস্যা হয় পড়তে। যে অনেক বাংলা আছে যেগুলো কিনা নতুন এবং আনকোরা এখন অতটা ইউজ হয় না। এছাড়াও এর একটা যে ভালো দিক আমার লেগেছে সেটা হচ্ছে তখনকার দিনের যে বাঙালি যুবকরা তাদের যে সাহসিকতার পরিচয় তারা দিয়েছেন কাহিনীতে মানে চিঠিপত্রে সেগুলো দেখলেও অবাক হতে হয়। অনেকে বলে যে বাঙালি খুব একটা সাহসী জাতি না, ভীরু জাতি। কিন্তু সেটা এই বইটা পুরো নস্যাৎ করে দিয়েছে। এই বইটাতে পড়ে জানতে পারলাম যে তৎকালীন সময়ে বাঙালিরা কতটা কষ্ট স্বীকার করেছে স্বাধীনতার জন্য, কতটা কষ্ট স্বীকার করেছে ইংরেজদের হয়ে লড়াই করার জন্য এবং এমন দিন গেছে তাদের যে সেখানে তারা কিনা সামনে মৃত্যু দেখতে পেয়েছে সাক্ষাৎ এবং চিঠি যে লিখছে সেখানে ব্যক্ত করছে করুণা যে হয়তো ফিরে নাও আসতে পারে। তবে চলুন এই ছোট পার্টটা আছে এটা পড়ি। ব্রিটিশ কূটনীতির পরাজয়। ইউরোপীয় মিত্র শক্তিদের বিশেষত ইংল্যান্ডের পণ ছিল যে তুর্কিদিগকে ইউরোপে বা এশিয়ায় এমন কোন দেশ বা প্রদেশ ফিরাইয়া দেওয়া হইবে না, যাহা তাহাদের নিকট হইতে কাড়িয়া লইয়া হইয়াছে। কিন্তু মুস্তাফা কামাল পাশা গ্রিকদিগকে উত্তম মধ্যম দিয়া এশিয়া মাইনর হইতে তাড়াইয়া দেওয়ায় ক্রমে অজ্ঞতা তুর্কিদিগকে অনেক জায়গার দখল ফিরাইয়া দিতে হয়েছে। না দিয়া উপায় কি? আগে ভালোয় দিলে ইংল্যান্ডের কূটনীতির পরাজয় হইত না। তুর্কি এখন এশিয়া মাইনরের প্রভু, শীঘ্র থ্রেসে প্রভু হইবে এবং পরে আরও কোথায় হইবে কে বলিতে পারে। তুর্কিরা ভালো অস্ত্রশস্ত্র কোথায় পাইল এই প্রশ্ন অনেকের মনে উদিত হইয়াছে। বিলাতি নেশন কাগজ বলেন, গ্রিকদের বৃত্তান্তে এই কথার উপর জোর দেওয়া হইয়াছে যে ফরাসিরা তুর্কিদিগকে রণসজ্জা বিষয়ে সাহায্য করিয়াছিল। তুর্কিরা ট্যাঙ্ক পর্যন্ত ব্যবহার করিয়াছিল। The Greek accounts lay stress on the fact that the Turks had been well armed from French sources and even made use of tanks. ফরাসি তুরস্কের প্রতি কিছু টান অবশ্য বরাবরই আছে। তবে তাহারই সত্য তুরস্ককে সাহায্য করেছিল কিনা বলা যায় না। এরূপ কথা তো একাধিকবার উঠিয়াছে যে ইংল্যান্ড গ্রিসকে সাহায্য করিয়াছে। এরূপ মনে করিবারও কারণ আছে যে রাশিয়ার বলশেভিকরা তুর্কিদিগকে অনেক অস্ত্রশস্ত্র যোগাইছে এবং জার্মানি বলশেভিকদিগকে তাহা সমস্ত বা বহু পরিমাণে যোগাইছিল।
অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এর ভাষা কেমন হবে এবং কিছু ক্ষেত্রে হয়তো এরকম ভাষার কারণে অনেকের রস থেকে বঞ্চিত হতে পারেন। যেহেতু এটার ভাষার যে জটিলতা, সেই জটিলতা অনেকটাই আমাদের আগে প্রথমত এই বাংলা এরকম বাংলায় সমস্যা কি হয়? আগে জিনিসটা ভাঙতে হয় যে কি বলতে চাইছে, তারপরে রস আস্বাদন করা যায়। তো এরকম ভাষা সব জায়গায় আছে মোটামুটি। যেহেতু এগুলো তখনকার দিনে সংবাদপত্রের ব্যাপার ছিল, তো একটুখানি এরকম বাংলা পাবেন। কিছু প্রবন্ধ তো পুরোপুরি ইংরেজিতে রয়েছে এবং সেটা যদি ভালো কেউ ইংরেজি না জানে, তাহলে তার একটু সমস্যা হবে। কিন্তু মোটামুটি এটা যেহেতু প্রবন্ধের বই, তাই আমি আশাও করছি না যে যারা গল্প উপন্যাস পড়ে তারা এই বইটা ধরবে। কারণ গল্প উপন্যাস যারা পড়ে তাদের টেস্ট আলাদা। তারা এমন কাহিনী চায় যেখানে জটিলতা অত থাকবে না, ভালো কাহিনী হবে। কিন্তু প্রবন্ধ যারা পড়ে তাদের কি হয়, তাদেরকে যেহেতু প্রবন্ধতে রস থাকে না, তাই তাদেরকে প্রবন্ধ থেকে আগে বুঝতে হয়, তারপরে সেখান থেকে রস বের করতে হয়। তো স্বাভাবিকভাবেই যারা প্রবন্ধ পড়েন বেশি, তাদের জন্য এই বইটা ভালো হবে। কিন্তু যারা সাহিত্য উপন্যাস, গল্প উপন্যাস জাতীয় জিনিস পড়েন তাদের জন্য হয়তো বইটা কিছুটা বোরিং লাগতে পারে। আমার বেসিক্যালি ভালোই লেগেছে বইটা পড়ে। আমি অনেক ব্যাপার জানতে পেরেছি যেগুলো আমাদের পাঠ্য বইতে থাকে না। তো সেই ক্ষেত্রে আমি বলব যে অবশ্যই বইটা বাঙালি জাতির যে ইতিহাসটা এবং তার সাথে বাঙালির সংবাদপত্র যে তখন কতটা সুন্দরভাবে ব্যক্ত করত জিনিসগুলোকে, সেগুলোকে ভালোভাবে তুলে ধরেছে। এবং এখানে অনেক লেখক দেখতে পাচ্ছেন। কারণ এগুলো সব এক লেখক লেখেনি। যেহেতু এটা অ্যাকচুয়ালি সংকলন, তাই বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক লেখক ছিল, সেগুলো লিখেছে। কিছু জায়গায় লেখকের উল্লেখ হয়তো দেখছেন না। সেক্ষেত্রে হয়তো বোঝা যায়নি যে কে লেখক ছিল। এবং এখানে যে সমস্ত প্রবন্ধগুলো স্থান পেয়েছে, সেগুলো যে সমস্ত সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে, সেগুলো অনেক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সংবাদপত্র। সেগুলো আজকালকার দিনে অনেক কিছুই লুপ্ত হয়ে গেছে। এবং কিছু এমন সংবাদপত্র ছিল যেগুলো শুধু সেই সময় যুদ্ধের জন্যই প্রকাশিত হয়েছিল, যুদ্ধের খবর দেওয়ার জন্যে। তাই এখানে এই বইটা অবশ্যই একটা বেশ ভালো দলিল। এমনকি এই বইটাতে আমি দেখতে পাচ্ছি কোথাও কবিতাও রয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে কোথাও কবিতাও রয়েছে। তো সুতরাং বলতে পারেন যারা বিশ্বযুদ্ধের ব্যাপারে রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু এই বইটা অনেকটাই কাজ এগিয়ে রাখবে। লেখক অটোমেটিক্যালি কাজ অনেকটাই এগিয়ে রেখেছে। এটা ২০১৫ সালের সংস্করণ ছিল। তখন ৳৩৯৫ দাম ছিল। জানি না এখন কত হয়েছে। যা এর সাইজ দেখছি, যা এর আকার আয়তন দেখছি আর পারুল প্রকাশনী, তাই খুব সম্ভবত এই বইটার দাম এখনকার দিনে ৳৫০০ ৳৫৫০ হওয়ার সম্ভাবনা অনেক থেকে যাচ্ছে। জানি না এখন পাওয়া যায় কিনা? অনেকদিন আগে কিনেছিলাম। তাই এখন পাওয়া যায় কিনা সঠিকভাবে বলতে পারছি না। যাই হোক, সবকিছুই আশা করি এখানে আমি কভার করতে পেরেছি। আগের দিন 'দ্বারবাসিনী' বলে যে রিভিউটা করেছি ওটা কেমন লাগলো নিচে জানালে আমি খুব খুশি হব।